তখনই রাঘব দেখতে পায় সেখানে কিছু একটা পড়ে আছে। রাঘব আর একটু দেরি না করে জিনিসটা হাতে তুলে নিতেই দেখতে পায় যে সেটা আর কিছুই নয়, রানীমায়ের হাতের বালা। না না, আমি ভুল কিছু শুনিনি। এ তো রানীমায়ের হাতের বালা, আর আমি রানীমার হাতের বালা খুব ভালো করেই চিনি। আর তাছাড়া কিছুক্ষণ আগে ওরা এখানেই ছিল, আর ওরা নিশ্চয়ই বুঝতে পেরেছে যে আমরা এদিকে আসছি, আর তাই হয়তোবা রানীমাকে নিয়ে এখান থেকে পালানোর চেষ্টা করছে। তবে আমার মনে হয় খুব বেশি দূর যেতে পারেনি, আর সামান্য একটু এগিয়ে গেলেই আমরা ওদেরকে খুঁজে পেয়ে যাব। চলো প্রহরীরা, আর দেরি করা যাবে না। কি হলো কি অবাগি, তুই চুপ করে আছিস কেন? আমার কথার উত্তর দে, বল কোন জাদুতে তুই এখন হঠাৎ করে আমাকে এভাবে এই তালাটা ভেঙে ফেলতে পারলি? আমার তো মনে হচ্ছিল এই তালা নিশ্চয়ই কানিমুড়িদের জাদু শক্তি দিয়ে সুরক্ষিত করে রেখেছে, আর তাই তো এত চেষ্টার পরও তুই কোনোভাবেই তালা খুলতে পারছিলি না। কিন্তু এখন হঠাৎ করে কেমন করলি যার কারণে তুই এই তালাটি ভাঙতে পারলি? অবাগি, আমি তোকে ভালোই ভালোই বলছি, তোর সাথে নিশ্চয়ই কানিমুড়ির হাত আছে নাকি সেটা বল। এসব তুমি কি বলছো কি রূপা দিদি? কানিবুড়ির সাথে আমার হাত থাকবে কি করে? কানিবুড়ির সাথে তোমার সেরকম কোনোদিনও কথাও হয়নি। অমাগি, একদম মিথ্যে বলবি না। আমি খুব ভালো করে জানি যে তুই কানিবুড়ির সাথে হাত মিলিয়ে আমার আর আমার মায়ের ক্ষতি করতে চাইছিস। তুই আমার মায়ের ক্ষতি করতে চাইছিস, আর তুই সেটাতেই থেমে থাকিসনি, তুই আমাকে পর্যন্ত এখানে বন্দি করে রেখেছিস। কেন কেন তুই এসব করছিস বল? রূপা দিদি, তুমি শুধু শুধু আমাকে ভুল বোঝো না। তুমি একটিবারের জন্য বিশ্বাস করো, ওই কানিবুড়ির সাথে আমার কোনো রকম কোনো হাত নেই। আর তাছাড়া ওই কানিবুড়ির সাথে হাত মিলিয়ে বা তোমাকে বন্দি করে রেখেই যদি দিতাম, তাহলে কি তোমাকে এখানে মুক্ত করতে আসতাম বলো? রূপা দিদি, তুমি এইভাবে ভুল বুঝো না। ওদিকে মোড়ল মশাই যে তোমার জন্য অপেক্ষা করছে। আমি তোমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে মোড়ল মশাইয়ের কাছে যাব। সে অনেকটা রাত হয়ে গেছে, চলো না, ফিরে চলো। কি বলছিস কি? বাবা আমার জন্য অপেক্ষা করছে? এক্ষুনি এক্ষুনি আমাকে গিয়ে বাবার সাথে দেখা করতে হবে, তারপর তোর সাথে আমার বোঝাপড়া হবে। এই কথা বলে রূপার এক মুহূর্ত দেরি না করে বাড়ির দিকে রওনা দেয়। আমি জানি না রূপা দিদি, তুমি শুধু শুধু আমায় কেন ভুল বুঝছো, তবে আমি বেশ ভালো করেই বুঝতে পারছি নিশ্চয়ই নিশ্চয়ই এমন কোনো কিছু ঘটেছে আমাকে ভুল বোঝার জন্য, আর তাই তুমি আমাকে এভাবে ভুল বুঝছো। তবে আমি আমি খুব তাড়াতাড়ি তোমার মন থেকে ভুলটা দূর করে দেব, আর তোমাকে আমি এটা প্রমাণ করে দেব যে তোমার বা তোমার মায়ের কোনো ক্ষতির জন্য আমি কোনোভাবেই দায়ী নই। যাই হোক, রূপা দিদি মনে হচ্ছে মোড়ল মশাইয়ের কাছে যাওয়ার জন্য রওনা দিয়েছে। আমিও যাই, মোড়ল মশাইয়ের কাছে গিয়ে রূপা দিদিকে বুঝিয়ে দিই, তারপর আবার বাড়িতে ফিরবো। ওদিকে আবার ভালো মা হয়তো বা আমার জন্য অনেক চিন্তা করছে। এ কথা বলে অভাগীও রওনা দেয়। ওদিকে রাঘব রানীমাকে খুঁজে না পেয়ে রাজপ্রাসাদে ফিরে আসে। এখন কি হবে বলুন তো? আমরা তো কোনোভাবেই রানীমাকে খুঁজে পেলাম না, আর আমার তো মনে হয় রানীমা হয়তো বা আমাদের হাতের নাগালের বাইরে চলে গেছে, তাকে আমরা কোনোভাবেই খুঁজেও পাবো না। তাহলে এখন কি হবে বলতে পারেন? কিভাবে আপনি রাজ্যের রাজা হবেন, আর কে বা আপনার মাথায় রাজমুকুট পরিয়ে দেবে? আমি খুব ভালো করেই বুঝতে পারছি আজকে রানীমাকে আমরা হত্যা করতে চেয়েছিলাম, আর এটা রানীমা কোনো না কোনোভাবেই জেনে গেছে। ওই দাসী নিশ্চয়ই কোনোভাবে আমাদের কথা শুনে রানীমাকে জানিয়েছে এবং এই রাজপ্রাসাদ থেকে পালিয়েছে। তবে এখন আমি আর রানীমাকে নিয়ে চিন্তা করছি না। মহারাজ সে তো কবেই নিরুদ্দেশ, তারপর রাজপুত্রকে নিয়ে আমি একটুও ভাবছি না, কারণ সে যে অবস্থায় আছে তাতে করে সে আমার কিছুটি করতে পারবে না। আর রানীমা যে রাজপ্রাসাদ থেকে একা একাই বেরিয়ে গেছে, ভালোই হয়েছে। আর তাই যা যা করার আমাকে নিজেই করতে হবে। কিন্তু কি করতে চাইছেন? কি আর করব, আগামীকাল সকালবেলা আমি রাজমুকুট পরে সকলের সামনে আসব, আর সকলে যখন আমাকে প্রশ্ন করবে যে আমি কেন রাজমুকুট পরিধান করেছি, তখন আমি সবাইকে জানিয়ে দেব যে রানীমা নিজের হাতেই রাজমুকুট আমাকে পরিয়ে দিয়েছে। সবাই যখন আমাকে প্রশ্ন করবে যে আমি রাজমুকুট কেন পরিধান করেছি, তখন আমি সবাইকে জানিয়ে দেব যে রানীমা নিজের হাতেই রাজমুকুট আমাকে পরিয়ে দিয়ে তিনি শান্তিকুঞ্জে চলে গিয়েছে। এই রাজ্যের ভার আমার উপর দিয়ে গেছেন, আজ থেকে সবাইকে আমাকে রাজা মানতে হবে। বাবা, আপনার তো অনেক বুদ্ধি,
কিন্তু প্রজারা কি সব কিছু এত স্বাভাবিকভাবে মেনে নেবে? মেনে নেবে না মানে? অবশ্যই নেবে, শুধু সকালটা হতে দে। ওদিকে রাজকনক আড়াল থেকে রাঘবের সব কথা শুনে ফেলে, আর তাই সে একটু দেরি না করে একটু দূরে গিয়ে দাঁড়ায়। এ কি, এখানে এসে এসব কি শুনতে পেলাম আমি? রাজপ্রাসাদে রানীমা নেই মানে? আর দাসীও রাজপ্রাসাদে নেই। আর তাছাড়া এই রাঘব তো বলল যে সে নাকি রানীমাকে হত্যা পর্যন্ত করার পরিকল্পনা করেছিল। আমি খুব ভালো করে বুঝতে পারছি দাসী নিশ্চয়ই কোনোভাবে সব কিছু জানতে পেরে রানীমাকে রাজপ্রাসাদ থেকে সরিয়ে ফেলেছে। আরে রাঘব রানীমাকে খুঁজে পায়নি, আর এখন তো এই রাঘব রাজমুকুট পরে আগামীকাল সবার কাছে রাজা হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছে। আর আমার তো মনে হচ্ছে এটা থেকে আটকানোর আর কোনো পথ নেই। রাঘব যেটা চাইছে সেটাই হচ্ছে। আমি তখন কিছুই জানতে পারতাম না। আমি রাজকুমারকে খুঁজতে খুঁজতে যদি রাজপ্রাসাদে না আসতাম তাহলে তো সব কিছু আমার অজানায় থেকে যেত। আর তাছাড়া রাজকুমার বা কোথায় গেল? রাজকুমারের তো রাজপ্রাসাদের কোথাও নেই। না না, আমাকে এখানে রাজপ্রাসাদের আশেপাশে থাকলে চলবে না। তাড়াতাড়ি আমাকে ফিরে যেতে হবে আর দাসীর খোঁজ করতে হবে। জানি না দাসী এখন রানীমাকে নিয়ে কোথায় আছে, কি করছে। আর রাজকুমার যদি এসব কিছু জানতে পারে তাহলে যে বড্ড বিপদ হয়ে যাবে। এ কথা বলে রাজকনক সেখান থেকে চলে যেতে থাকে, আর তখনই দুজন প্রহরী সেখানে এসে রাজকনককে আটকে ফেলে। ওদিকে রানীমারও জ্ঞান ফিরে আসে। আমি আর চলতে পারছি না দাসী, আমার যে বড্ড কষ্ট হচ্ছে। আমি যে আর চলতে পারছি না। আমার মনে হচ্ছে আমরা ওদের কাছে ধরা পড়ে যাব। মা, মা, এসব কি বলছো কি? তোমার আর কষ্ট করতে হবে না, আর কেউ তোমার ক্ষতিও করতে পারবে না, কারণ আমি যে এখন তোমার পাশে আছি মা। কে কে কথা বললো? মনে হচ্ছে আমার রাজপুত্রের গলা শুনতে পেলাম, কিন্তু সেটা কি করে হয়? আমার রাজপুত্র তো চিরকালের মতো আমাকে ছেড়ে চলে গিয়েছে। কিন্তু তুমি কে বাবা? একেবারেই তোমার কণ্ঠস্বর যে আমার রাজপুত্রের মতো। কে তুমি? মা, তুমি আমাকে চিনতে পারছো না মা? আমি তোমার সন্তান, আমি তোমার পুত্র, আমি যে তোমার রাজকুমার মা। তখনই রানী রাজকুমারের দিকে বেশ খেয়াল করে ভালোভাবে তাকায়, আর সে রাজকুমারকে দেখেই বুঝতে পেরে যায় যে সত্যি তার রাজকুমার তার সামনে দাঁড়িয়ে আছে। কুমার, আমার কুমার, সত্যি তো আমার কুমার। বাবা তুই ফিরে এসেছিস, তুই মায়ের কাছে ফিরে এসেছিস। আমি জানতাম বাবা তুই তোর মাকে ছেড়ে কোনো দিনও এইভাবে হারিয়ে যেতে পারিস না। কিন্তু বাবা তুই এতদিন কোথায় ছিলি মাকে ছেড়ে? তুই জানিস না তোর মায়ের যে তোকে ছাড়া থাকতে কত কষ্ট হয়েছে। তারপর কেন তুই আমার কাছ থেকে এভাবে হারিয়ে গেলি বাবা? বল তুই। সেসব কথা পরে হবে মা, তোমার শরীরটা এখন ভালো নয়, তোমাকে যে আগে সুস্থ করতে হবে, তারপর আমি তোমাকে সব কিছু খুলে বলবো মা। ওদিকে মোড়ল রূপাকে ফিরে পেয়ে অনেক খুশি হয়। মা রূপা, তুই ফিরে এসেছিস মা। আমি জানতাম মা অভাগী ঠিক তোকে আমার কাছে ফিরিয়ে নিয়ে আসবে। আর তাই তো যখন তোকে আমি খুঁজে পাচ্ছিলাম না তখন আমার মনটা বারবার বলছিল যে আমি অভাগীর কাছে গেলেই হয়তোবা অভাগী তোকে আমার কাছে ফিরিয়ে আনতে পারবে। আর দেখ মা, সেটাই হয়েছে। মা অভাগী, তোকে অনেক ধন্যবাদ মা। আমি যে সত্যি আজ তোর কাছে অনেক বেশি ঋণী হয়ে গেলাম। তুই তোর কথা রেখেছিস, তুই আমার রূপাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছিস। বল মা, কি করলে ঋণ শোধ করতে পারবো আমি? না না মোড়ল মশাই, এসব আপনি কি বলছেন? আপনার আমার কাছে কোনো ঋণ নেই, উল্টে তো আমরাই আপনার কাছে ঋণী। আমার বাবা মারা যাওয়ার পর থেকে তো আপনি আমাদেরকে আগলে রেখেছেন, আমাদের পাশে দাঁড়িয়েছিলেন। আপনি ছিলেন বলেই তো আমরা বেঁচে আছি। আর ঋণী যদি কেউ হয়ে থাকে তাহলে আমরা আপনার কাছে ঋণী। আর রূপা দিদিকে ফিরিয়ে এনে হয়তো বা সেই ঋণের কিছুটা হলেও শোধ করতে পেরেছি। যাই হোক মোড়ল মশাই, অনেক রাত হয়েছে,
ওদিকে ভালো মা হয়তো বা আমার জন্য অনেক দুশ্চিন্তা করছে। আমি আর দেরি করতে চাচ্ছি না, আমি ফিরে যাই। আর রূপা দিদিও বড্ড ক্লান্ত, রূপা দিদির এখন বিশ্রামের দরকার। আমি কাল সকালে এসে আবার আপনাদের সাথে দেখা করে যাব। আমি এখন যাই মোড়ল মশাই। কিন্তু মা, এত রাতে তুই একা যাবি কেন? আমি যাচ্ছি, তোকে এগিয়ে দিয়ে আসছি, চল মা। ওদিকে তন্ত্রবুড়ির যজ্ঞ করতে করতে হঠাৎ করে দমকা এক হাওয়া এসে তার যজ্ঞের আগুন নিভিয়ে দেয়। এটা কি হলো? হঠাৎ করে এমন সর্বনাশ কি করে হয়ে গেল? না 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 না, এটা কিছুতেই হতে পারে না, এটা হতেই পারে না। কি হয়েছে কি দিদি? তুমি হঠাৎ করে এরকম অস্থির অস্থির কেন করছো? কোনো ক্ষতি হয়ে গেছে নাকি? কি হয়েছে সেটা কি তুই দেখতে পাচ্ছিস না? আমি এতটা সময় ধরে যজ্ঞ করছিলাম, হঠাৎ করে কোথা থেকে একটা দমকা হাওয়া এসে আমার যজ্ঞের আগুন নিমিষের মধ্যে নিভিয়ে দিল। এখন আমি কি করব? দিদি, আমি এটা বুঝতে পারছি না যে দমকা হাওয়াতে যজ্ঞের আগুন নিভে যাওয়ার কারণে তুমি এতটা উদ্বিগ্ন কেন হচ্ছ? তুমি তো চাইলেই আবার নতুন করে যজ্ঞের আগুন জ্বালিয়ে যজ্ঞ শুরু করতে পারো। ওরে মূর্খ, তুই জানিস না যজ্ঞ করতে করতে হঠাৎ করে যজ্ঞের আগুন নিভিয়ে গেলে তার পরিণাম কি ভয়াবহ হতে পারে। আর আমি সেটা খুব ভালো করেই বুঝতে পারছি। আর আমি এটাও বুঝতে পারছি যে খুব তাড়াতাড়ি আমাদের উপর মহাবিপদ আসতে চলেছে। আর এবার যে মহাবিপদ আসতে চলেছে, এই মহাবিপদে আমরা কেউ রক্ষা পাবো না। কি করব আমি এখন? কিছুই তো বুঝতে পারছি না। আমার যে মনে হয় এবার সর্বনাশের দিন আসতে শুরু করে দিয়েছে। কি বলছো কি দিদি? আমাদের সর্বনাশের দিন আসতে চলেছে মানে? সেটা কি করে হয়? আমরা এই 7 গড়া মোহর পেয়ে গেলাম, আর এখন সব শক্তি তো আমাদের হাতে। তাহলে আমাদের বিপদ কি করে হতে পারে? হতে পারে, সব হতে পারে। আর আমার এই চোখের আগুন নিভে যাওয়াটাই তার ইঙ্গিত। আমি বুঝতে পারছি না কি করব আমি এখন। এবার যে আমি বড্ড ভয় পাচ্ছি কানি বুড়ি, বড্ড ভয়। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ঝিয়ের মেয়ের ভাগ্য গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের পর্বে। ধন্যবাদ।